হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার তো ওই পুরান শিট ছিল এই খাতারে। আমি কি নতুন শিটটা প্রিন্ট করতে হবে নাকি এটা দিয়ে চলবে? নতুন শিটটা প্রিন্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা। দেখো, আজকে তোমাদের খাতায় অনেক কিছু লিখতে হবে। খাতা সামনে রাখো, যাদের খাতা সামনে নাই খাতা সামনে নাও। অনেক কিছু লিখতে হবে আজকে তোমাদের, ঠিক আছে। তারপর আমরা মূল জায়গায় যাব। তো আজকে আমাদের সিলেবাসের এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। সিলেবাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা 100% থিওরি, ওখানে কোনো ম্যাথ নাই। দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা অলরেডি কমপ্লিট করছি, অ্যানালাইসিস অফ কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। ওটার উপর শনিবার পরীক্ষা হবে। আর আজকে হচ্ছে আমাদের সিলেবাসের থার্ড চ্যাপ্টার, আর আমাদের ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী পঞ্চম লেকচার। তো অ্যাবজর্পশন অ্যান্ড ডিরেক্ট কস্টিং চ্যাপ্টারটার নাম। এটাকে অ্যাবজর্পশন কস্টিং স্যার কোন অ্যান্ড, চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে? যেটা কমপ্লিট হয়েছে, অ্যানালাইসিস অফ কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। তো অ্যাবজর্পশন অ্যান্ড ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং কি অ্যান্ড ডিরেক্ট কস্টিং কি, একটু করে লিখো। যাদের সামনে খাতা আছে একটু লিখো, লিখতে হবে। অ্যাবজর্পশন কস্টিং অর্থ হলো সামগ্রিক ব্যয়। অ্যাবজর্পশন কস্টিং অর্থ হলো সামগ্রিক ব্যয়। আর ডিরেক্ট কস্টিং অর্থ হলো প্রত্যক্ষ বা পরিবর্তনশীল ব্যয়। ডিরেক্ট কস্টিং অর্থ হলো প্রত্যক্ষ বা পরিবর্তনশীল ব্যয়। তোমরা রেসপন্স করবা লেখা হলে, ঠিক আছে। আমি আবার বলতেছি, অ্যাবজর্পশন কস্টিং অর্থ হলো সামগ্রিক ব্যয়। ডিরেক্ট কস্টিং অর্থ হলো প্রত্যক্ষ বা পরিবর্তনশীল ব্যয়। এভাবে লিখছি স্যার, লিখছি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে লিখো, অ্যাবজর্পশন কস্টিং এর অপর নাম ফুল কস্টিং বা টোটাল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর অপর নাম, রাবিয়া বসরি তোমার স্পিকার মিউট করো। রাবিয়া বসরি স্পিকার মিউট করো। ফুল কস্টিং বা টোটাল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর অপর নাম ফুল কস্টিং বা টোটাল কস্টিং। আর ডিরেক্ট কস্টিং এর অপর নাম ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং। ডিরেক্ট কস্টিং এর অপর নাম ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং। ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল। মার্জিনাল, ইয়েস, মার্জিনাল কস্টিং। 3 নাম্বার দিয়ে লিখো, সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো। অ্যাবজর্পশন কস্টিং এর অপর নামটা? 2 নাম্বার হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর অপর নাম ফুল কস্টিং ফুল কস্টিং। বা টোটাল কস্টিং। আর ডিরেক্ট কস্টিং এর অপর নাম ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং। ইয়েস ভাই। এরপর 3 গিয়ে লিখো, সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো অ্যাবজর্পশন কস্টিং। সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংকে তোমরা শর্টকাটে এসি লিখে দিতে পারো সময় বাঁচানোর জন্য। শর্টকাটে এসি লিখবা, আর ডিরেক্ট কস্টিংকে ডিসি লিখবা। সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো এসি। সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো এসি। কারণ কারণ এটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায়। কারণ এটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের এটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ পায়। আবার বলতেছি, মিলিয়ে নাও। কারণ এটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের
প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায়। থেকে একটু আরেকবার বলেন। হ্যাঁ, বলতেছি। অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে নাকি বলছিলাম, সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সবচেয়ে সিস্টেম হলো গ্রহণযোগ্য এসি। সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম হলো এসি, কারণ এটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায়। কয়টা হলো? চারটা। তিনটা স্যার। তিনটা। তিনটা বলছি, ঠিক আছে। এরপরে 4 নাম্বার, একটা নাম্বার আর একটা বাসায় দিচ্ছি। 4 নাম্বারে লিখো, একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। গ্রহণের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এরপর ওখানে লিখবা, 4 নম্বরের মধ্যে লিখবা, একটি প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপর 4 নম্বরের মধ্যে আবার লিখবা, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসি ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এসি মিন্স অ্যাবজর্পশন কস্টিং। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসি ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। স্যার লাস্টে কি বলছেন যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এসি ইনকাম স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখন জিনিসটা একটু বুঝে নাও, আসলে কেন এসি এক্সটার্নাল এবং ইন্টারনাল উভয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কেন ডিসি শুধুমাত্র ইন্টারনাল ক্ষেত্রে গ্রহণযোগ্য। খেয়াল রাখবা, ডিরেক্ট কস্টিং এর মাধ্যমে অর্থাৎ ডিসির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায় না, প্রকৃত খরচ প্রকাশ পায় না। সেজন্য ডিরেক্ট কস্টিং এক্সটার্নাল পার্টিদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র প্রতিষ্ঠানের ইন্টারনাল কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, পরিচালনা সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ডিরেক্ট কস্টিং ফলো করে, ঠিক আছে। যদিও এটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পায় না, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং সবচেয়ে গ্রহণযোগ্য কস্টিং সিস্টেম এবং গ্যাফ অনুমোদিত। গ্যাফ বলতে GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো অ্যাবজর্পশন কস্টিং গ্যাফ অনুমোদিত এজন্যই, কারণ অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা প্রকৃত খরচ প্রকাশ পায়। এজন্য একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং এক্সটার্নাল যত ধরনের পক্ষ আছে বা যত ধরনের পার্টি রিলেটেড আছে সবার কাছে এসি গ্রহণযোগ্য। একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল পার্টি হচ্ছে এমপ্লয়ি, ডিরেক্টরস, ওনার্স, যারা যারা আছে প্রতিষ্ঠানের ভিতরে, ওরা হচ্ছে ইন্টারনাল পার্টি। আর এক্সটার্নাল পার্টি হচ্ছে, একটা প্রতিষ্ঠানের এক্সটার্নাল পার্টি হচ্ছে কাস্টমার, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখান থেকে প্রতিষ্ঠান লোন নেয় ওরা, বা সাপ্লায়ার, ঠিক আছে। তাহলে খেয়াল রাখবা, এরকম একটা কিন্তু অঙ্ক আছে, তোমাকে ডিসিশন দিতে বলবে যে তারা ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট কাদের উদ্দেশ্যে তৈরি করবে আর অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট কাদের উদ্দেশ্যে তৈরি করবে। আনসার হচ্ছে ডিরেক্ট কস্টিং তৈরি করা হয় শুধুমাত্র ইন্টারনাল পারপাসে, আর অ্যাবজর্পশন কস্টিং ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পারপাসের ক্ষেত্রেই গ্রহণযোগ্য। আচ্ছা, এরপরে লিখো, এরপরে কি লিখবা,
এরপরেরগুলো পরে আসি, আপাতত খাতা একটু রাখো, আমরা পরবর্তী পেজে যাই। লাগবে খাতা, কিন্তু লাগবে, ঠিক আছে, সামনে রাখো। দেখা যাচ্ছে গ্রস মার্জিন পর্যন্ত? জি স্যার। ওকে, এই হচ্ছে আমার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। এখানে অর্ধেক আরো অল্প একটু অংশ আছে, এই পেজে জায়গা হয় নাই, পরবর্তী পেজে আছে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আসলে নেট অপারেটিং ইনকাম। আমাদের এই চ্যাপ্টারে মূলত দুইটা ইনকাম স্টেটমেন্ট করতে হয়, একটা হচ্ছে বেসড অন অ্যাবজর্পশন কস্টিং এ, আর একটা হচ্ছে বেসড অন ডিরেক্ট কস্টিং এ। কেমন? একটা অ্যাবজর্পশন কস্টিং এর ভিত্তিতে তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলবে, আরেকটা ডিরেক্ট কস্টিং এর ভিত্তিতে ইনকাম স্টেটমেন্ট করতে বলবে। খুবই সহজ ইনকাম স্টেটমেন্ট, তোমরা জানো কিভাবে করতে হয়, শুধু কয়েকটা বাড়তি আইটেম থাকবে, আর কিছুই না। আমি এই ইনকাম স্টেটমেন্টে যে এলিমেন্টস গুলা দিছি, এই ফরম্যাটের মধ্যে যে উপাদানগুলা দিছি, এর বাইরে আর কোনো কিছুই নেই। এই চ্যাপ্টারটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, তোমাদের কাছে কিরকম মনে হবে জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে সহজ চ্যাপ্টার। কেন সবচেয়ে সহজ? আমি তোমাকে যে ফরম্যাটটা দিছি, ফরম্যাটটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ এই ফরম্যাটে যে আইটেমগুলো আছে, মনে করো 10-12টা আইটেম আছে, খরচের নাম লেখা আছে, এই আইটেমগুলোর বাইরে আর কোনো আইটেম কখনোই এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে আসবে না, বরং পরীক্ষায় এর চেয়েও আরো কম থাকে। আমি তো পুরো মাস্টার ফরম্যাট, এই জন্য সব দিছি যা যা থাকতে পারে, বাট পরীক্ষায় এই আইটেমগুলোর চেয়েও আরো কম আইটেম থাকে, তবে কখনোই এই আইটেমগুলোর বাইরে বাড়তি আর কোনো কিছু আনতে পারবে না, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো সবই প্রশ্নে থাকে, তোমাকে জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে বা ওয়ার্কিং করে, যেখানে ওয়ার্কিং এর প্রয়োজন ওয়ার্কিং করে মানগুলো নিয়ে আসতে হবে। তো আমি ফরম্যাটটা বুঝিয়ে দিচ্ছি, দেখো খুবই সহজ। যেহেতু ইনকাম স্টেটমেন্ট, তাই শুরুতে সেলস লিখতে হবে, কেননা সেল করলে একটা প্রতিষ্ঠানের ইনকাম হয়। যেহেতু ইনকাম স্টেটমেন্ট, তাই শুরুতে কি লিখবো? সেলস লিখবো। সেলস লিখলেই সেলস দিয়ে একটা প্রতিষ্ঠানের ইনকাম হয়। আচ্ছা, এরপরে ইনকাম স্টেটমেন্ট তোমরা প্রথম চ্যাপ্টারে যে অঙ্কগুলো করছিলাম, ওখানে কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট করছিলাম কস্ট শিটের পাশাপাশি। যদি রিকোয়ারমেন্টে ইনকাম স্টেটমেন্ট থাকে, শব্দ হচ্ছে লিজা আক্তার, তোমার মোবাইল থেকে শব্দ হচ্ছে। দেখো, আমরা লাস্ট চ্যাপ্টারেও ইনকাম স্টেটমেন্ট করছি, ওই ইনকাম স্টেটমেন্টে কিন্তু ছিল যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন, সেখান থেকে অপারেটিং এক্সপেন্স বলতে ওই অ্যাডমিনিস্ট্রেশন আর মার্কেটিং রিলেটেড এক্সপেন্স গুলো বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। ঠিক সেম এখানেও একই, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, এরপরে সেখান থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিব, বাদ দিলেই নেট ইনকাম পাওয়া যাবে। তবে এখানে কস্ট অফ গুডস সোল্ড এর আইটেমগুলো একটু আলাদা আলাদা করে আমরা দেখাচ্ছি। কিভাবে দেখো, প্রথমে সেলস লিখবো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। মনে রাখবা কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম 3টা, কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম হচ্ছে 3টা। ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ করে ক্লোজিং বাদ দিব, ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ করে ক্লোজিং বাদ দিব, ঠিক আছে। আচ্ছা, তো যোগ বিয়োগ করে যে অ্যামাউন্টটা থাকবে তার সাথে আমরা আনফেভারেবল ভেরিয়েন্স থাকলে যোগ করব। এই জিনিসটা হচ্ছে এডিশনাল, কোন কোন অঙ্কে থাকবে, কোন কোন অঙ্কে থাকবে না। যে অঙ্কের প্রশ্নে থাকবে সে অঙ্কে আমরা এটা যোগ করব, যে অঙ্কে থাকবে না সে অঙ্কে আমাকে কিছুই করতে হবে না। এখন তোমাকে জিনিসটা সরাসরি প্রশ্নে দিয়ে দেয় যে আনফেভারেবল ভেরিয়েন্স 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা, যে অ্যামাউন্টে লিখুক না কেন সেটা তুমি যোগ করে দিবা যদি প্রশ্ন দেওয়া থাকে। হ্যাঁ, আর কিছুই করতে হয় না। আনফেভারেবল ভেরিয়েন্সের জন্য তোমাকে আলাদা করে কোনো ওয়ার্কিং কিছু করতে হবে না, জাস্ট যেভাবে আছে ওভাবে তুমি লিখে দিতে পারবা। তবে বোঝার জন্য তুমি একটা জিনিস লিখে রাখো যে আসলে আনফেভারেবল ভেরিয়েন্স জিনিসটা কি। এটা পার্ট এতে প্রশ্ন, এটা ডেফিনেশন হিসেবে আসছিল যে ভেরিয়েন্স কাকে বলে আর আনফেভারেবল ভেরিয়েন্স কাকে বলে। আবার কখনো কখনো পরীক্ষায় আসে ফেভারেবল ভেরিয়েন্স কাকে বলে, ওই যে নিচে দিয়ে দেখো তার একটা পরেই লেখা আছে ফেভারেবল ভেরিয়েন্স মাইনাস করা হচ্ছে, আনফেভারেবল ভেরিয়েন্স প্লাস করতে হয়,
ফেভারেবল ভেরিয়েন্স মাইনাস করতে হয়। এখন তোমাকে জানতে হবে যে ভেরিয়েন্স কাকে বলে, ভেরিয়েন্স কখন ফেভারেবল হয়, ভেরিয়েন্স কখন আনফেভারেবল হয়। তো একটু করে খাতায় লিখে রাখো। ভেরিয়েন্স হেডলাইন দাও, ভেরিয়েন্স হেডলাইন দিয়ে লিখো the difference between budgeted cost and actual cost, it is called variance. The difference between budgeted cost and actual cost, the difference between budgeted cost and actual cost, it is called variance. The difference between budgeted cost and actual cost, it is called variance. আর হইছে এবারে হেডলাইন দাও ফেভারেবল ভেরিয়েন্স, হেডলাইন দাও ফেভারেবল ভেরিয়েন্স। When actual cost is lower than budgeted cost, when actual cost is lower than budgeted cost, it is called favorable variance. একটু বলেন অ্যাকচুয়াল কস্ট, when actual cost When actual cost is lower than budgeted cost, অর্থাৎ প্রকৃত খরচ যদি বাজেটেড খরচের চেয়ে কম হয়, বাজেটের চেয়ে যদি কম হয়। আবার বলতেছি, when actual cost is lower than budgeted cost, it is called favorable variance. It is called favorable variance. লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে হেডলাইন দাও unfavorable variance. Unfavorable variance. When উল্টোটা লিখবে এখন, when actual cost is higher than, ও লোয়ারের জায়গায় লিখতে হবে হায়ার। When actual cost is higher than budgeted cost, it is called unfavorable variance. when actual cost Is higher than, বড় হবে higher. When actual cost is higher than budgeted cost, it is called unfavorable variance. তাহলে ফেভারেবল হলে কি হবে আর আনফেভারেবল হলে কি হবে? ফেভারেবল হলে কি হবে? কষ্টটা ছোট হবে, বাজেটের কষ্ট থাকবে যাবে, আর আনফেভারেবল হলে আর আনফেভারেবলে বেশি হবে। আচ্ছা, ফেভারেবলে অ্যাকচুয়াল কস্ট কি বলছি? বাজেটেড কস্টের চেয়ে ছোট, ঠিক কি না? আর আনফেভারেবল ভেরিয়েন্সে কি বলছি? বাজেটেড অ্যাকচুয়াল কস্ট বাজেট কস্টের চেয়ে বেশি হবে, অ্যাকচুয়াল কস্ট বাজেটেড কস্টের চেয়ে বেশি হবে। বেশি হবে। কার মাইক্রোফোনে সমস্যা করতেছে? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা। দেখো এখানে কি লেখা আছে, ফেভারেবল ভেরিয়েন্সের পাশে লিখছি কি অ্যাকচুয়াল কস্ট ইজ লোয়ার দেন বাজেটেড কস্ট, অর্থাৎ প্রকৃত খরচ যদি বাজেটের তুলনায় কম হয় সেটাকে আমরা বলি ফেভারেবল। মনে করো তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো একটা পণ্য উৎপাদন করার জন্য দেখা যাচ্ছে না স্যার। কি দেখা যাচ্ছে না? আমি তো দেখতেছি দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে স্ক্রিনে না? দিতে হবে তো এটা। স্যারের স্ক্রিনটাকে টাচ করো, এটা বড় হয়ে যাবে, দেখতে পারবা। দেখা যাচ্ছে আমার ছবিতে ক্লিক করো, আমার ছবিতে। আমার দেখা যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে।
আচ্ছা, এখন তোমরা আর কথা বলিও না। দেখো, মনে করো একটা প্রতিষ্ঠানে কোন একটা পণ্য উৎপাদন করার জন্য বাজেট করছে 1000 টাকা, বাজেটেড কস্ট বিসি। হ্যাঁ, তো উৎপাদন করে দেখলো যে তাদের অ্যাকচুয়াল কস্ট হয়েছে 800 টাকা। তুমি বাজেট করছো 1000 টাকা খরচ হইতে পারে, কিন্তু আসলে দেখা গেল যে অ্যাকচুয়ালি খরচ হয়েছে 800 টাকা। তাহলে 200 টাকা তোমার সেভ হয়ে গেল। তো সেভ হয়ে গেলে সেটাকে আমরা বলবো ফেভারেবল ভেরিয়েন্স, অর্থাৎ বাজেটের তুলনায় অ্যাকচুয়ালি খরচ যদি কম হয় সেটাকে আমরা বলি ফেভারেবল ভেরিয়েন্স। এই জন্য 200 টাকার পাশে এফ লিখে রাখছি। আর আনফেভারেবল ভেরিয়েন্স কখন? যখন অ্যাকচুয়াল কস্ট বাজেটেড কস্টের চেয়ে বেশি, অর্থাৎ বেশি হবে। অর্থাৎ তুমি যা বাজেট করছো তার চেয়ে অ্যাকচুয়ালি খরচ বেশি হয়েছে। মনে করো তুমি বাজেট করছো 1000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কস্ট হয়ে গেছে 1200 টাকা। যখন বাজেটের তুলনায় প্রকৃত খরচ বেশি হবে তখন সেটাকে আমরা বলবো আনফেভারেবল। 200 টাকা আনফেভারেবল। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে। অনলাইন ক্লাস। এরপরে দেখো, অ্যাড করা হয়েছে কি আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, আবার তার একটা নিচে দেখো ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি থাকলে বিয়োগ করতে হয়। এখন তোমাকে জানতে হবে এই আন্ডার অ্যাপ্লাইড মানে কি আর ওভার অ্যাপ্লাইড মানে কি। ফেভারেবল আনফেভারেবল ডিটেলস না জানলেও চলে। কেন চলে? কারণ ফেভারেবল আনফেভারেবল ডাইরেক্ট প্রশ্নে লিখে দেয়, ডাইরেক্ট লিখে দেয় যে আনফেভারেবল এত টাকা অথবা ফেভারেবল এত টাকা। তোমার কোনো সমস্যা নেই, তুমি ওখান থেকে ফেভারেবল লিখলে বিয়োগ করে দিলা আর আনফেভারেবল লিখলে যোগ করে দিলা, কোনো ঝামেলা নাই, কোনো ওয়ার্কিং এর দরকার নেই, দেখে দেখে লিখে দিলা। কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক একটা স্টুডেন্ট ভুল করে কখন? যদি প্রশ্নে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড রিলেটেড কোনো ইনফরমেশন থাকে। 90% স্টুডেন্ট এই চ্যাপ্টারের অঙ্ক ভুল করে প্রশ্নে যদি আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড রিলেটেড কোনো ইনফরমেশন থাকে, তখন ভুল করে ফেলে। এই জন্য এই দুইটা আইটেম মনোযোগ দিয়ে দেখো, কেননা তোমার এই চ্যাপ্টারের অঙ্ক ভুল হলে শুধুমাত্র এই আন্ডার বা ওভারের কারণে ভুল হবে। কেন ভুল হয়? কারণ এই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ফেভারেবল আনফেভারেবলের মতো সরাসরি প্রশ্নে দেওয়া থাকে না, হিডেন থাকে, লুকায়িত থাকে, প্রশ্নের মধ্যে হিডেন থাকে। হ্যাঁ, এই হিডেন থাকে বিদায় অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে এই প্রশ্নে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড অঙ্ক করার সময় আসবে কিনা। অনেক স্টুডেন্ট ধরতে পারে না, যেহেতু এটা হিডেন। যারা প্রশ্ন পড়ে একদম কেয়ারফুলি প্রশ্ন পড়ে, তখন তারা বুঝতে পারে যে এখানে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড রিলেটেড কিছু একটা আছে। তো এখন খেয়াল করো, তোমাকে যা বুঝতে হবে বা চিনতে হবে কখন একটা অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হতে পারে, তার কিছু হিন্টস দিয়ে দিবে। প্রশ্নে সরাসরি এগুলোর দেয়া না থাকলেও এগুলো বের করার একটা হিন্টস দিয়ে দিবে। তো তোমাকে ওই হিন্টস গুলো দেখে বুঝতে হবে যে তোমার অঙ্কে হয় আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কিছু একটা হবে। তাহলে প্রথমে হেডলাইন দাও, আন্ডার অ্যাপ্লাইড। হেডলাইন দাও, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। খাতায় লিখো, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। জি স্যার। লিখছি স্যার। ওকে, ওখানে লিখো when actual production is lower than budgeted production. When actual production is lower than budgeted production. When actual Production is lower than budgeted production. is lower than. হ্যাঁ, একবার বলেন। when actual production is lower than budgeted production, it is called underapplied. When actual production is lower than budgeted production, it is called underapplied. অর্থাৎ প্রকৃত উৎপাদন যদি বাজেটের চেয়ে কম হয়
সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড, মানে কম উৎপাদন হয়েছে। বাজেটের তুলনায় উৎপাদন যদি কম হয় সেটাকে বলবো আন্ডার অ্যাপ্লাইড। লেখা হয়েছে? আন্ডার অ্যাপ্লাইড। জি স্যার। এরপরে হেডলাইন দাও ওভার অ্যাপ্লাইড। ওভার অ্যাপ্লাইডে লিখো when actual production is higher than budgeted production. When actual production is higher than budgeted production, it is called over applied. স্যার একটু আবার বলবেন? When actual production is higher than higher than budgeted production, Budgeted production. it is called over applied. production. It is Called over applied. কি বুঝলা? ফেভারেবল আনফেভারেবল রিলেটেড হচ্ছে খরচের সাথে, যে খরচ বাজেটের তুলনায় কম হলে ফেভারেবল বলি, আর খরচ যদি বাজেটের তুলনায় বেশি হয় তখন আমরা আনফেভারেবল বলি। আর আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড খরচের সাথে রিলেটেড না। আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হচ্ছে উৎপাদনের সাথে রিলেটেড। when actual production is lower than budgeted production, অর্থাৎ প্রকৃত উৎপাদন যদি বাজেটের তুলনায় কম হয় তখন আমরা সেটাকে বলবো কি আন্ডার, মানে কম হয়েছে। আন্ডার অ্যাপ্লাইড। উৎপাদন যদি বাজেটের তুলনায় কম হয় সেটাকে আমরা বলবো কি আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। আর যদি উল্টোটা হয়, উৎপাদন যদি যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য ধরে নিলা যে 1000 ইউনিট উৎপাদন করবা, এখন কখনো কখনো কোনো কারণে দেখা যাবে যে 1000 না হয়ে 900 উৎপাদন হয়েছে বা 800 উৎপাদন হয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে, এরকম হইতে পারে, তখন সেটাকে আমরা বলবো আন্ডার। আবার এরকমও হইতে পারে যে কখনো বাজেট করছো যে 1000 উৎপাদন হবে, কিন্তু দেখা গেল যে তার চেয়েও বেশি উৎপাদন হয়ে গেছে, 1100 বা 1200 হয়ে গেছে, তখন আমরা সেটাকে বলবো কি ওভার অ্যাপ্লাইড। ঠিক কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। তো আন্ডার হলে কি করব? আন্ডার হলে যোগ করব, আর ওভার হলে অ্যাড করব, বিয়োগ। বিয়োগ করব। ভেরিয়েন্সটা আরেকবার বলা যাবে না, কারণ তুমি হয়তো ওই সময় ছিল না। ঠিক আছে, তাহলে আমাকে এভাবে বলতে গেলে আমি ওখানেই থেকে যাব। একটু করে দেখো বোর্ডে, আমার ছবিতে ক্লিক করো, দেখো আন্ডার অ্যাপ্লাইড কি বলছে। আন্ডার অ্যাপ্লাইড হচ্ছে when actual production is lower than budgeted production, প্রকৃত উৎপাদন যদি বাজেটের তুলনায় কম হয় সেটাকে আমরা বলবো আন্ডার। যেমন উদাহরণ দিছি কি, যে বাজেট করছে মনে করো 1000 ইউনিট আর অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে 800 ইউনিট, তাহলে বাজেটের তুলনায় উৎপাদন কম হয়েছে, তাহলে কতটুকু কম হয়েছে? 200 ইউনিট কম হয়েছে। এই 200 ইউনিটকে আমরা বলবো আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। আর ওভার অ্যাপ্লাইড এর ক্ষেত্রে মনে করো বাজেট করছে 1000 ইউনিটই, আচ্ছা আমি এখানে একটা জিনিস শেয়ার করছি, 800 না, ওভারের ক্ষেত্রে মনে করো অ্যাকচুয়াল প্রোডাকশন 1200, ধরে নিলাম যে অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 1200। তাহলে তুমি বাজেট করছো 1000, তুমি বাজেট করছো কি 1000, কেমন? কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হচ্ছে 1200। বাজেটের তুলনায় প্রকৃত উৎপাদন যদি বেশি হয় তখন সেটাকে আমরা বলবো ওভার। ওই 200 এর পাশে দেখো ও লেখা আছে, ঠিক কিনা? জি স্যার। বুঝছো কিনা? জি স্যার। তাহলে এখন দেখো, এই যে আমি যে ওয়ার্কিংটা এখন তোমাকে বোর্ডে দেখাইলাম, এই জিনিসটা তোমাকে ওয়ার্কিং করে বের করতে হবে, কারণ হ্যাঁ দেয়া থাকবে না। আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ডাইরেক্ট প্রশ্নে দেয়া থাকবে না, তবে কি দেয়া থাকবে বলো তো? কি দেয়া থাকলে আমি বুঝবো সেখানে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড করা যাবে? দেখো তো, ইউনিটগুলো দেয়া থাকবে, অ্যাকচুয়াল প্রোডাকশন আর বাজেটের প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন দেয়া থাকবে। ভেরি গুড, ভেরি গুড। খেয়াল রাখবা, ম্যাক্সিমাম অঙ্কে একটা প্রোডাকশন ইউনিট দেয়া থাকে, প্রোডাকশন ইউনিট একটাই দেয়া থাকে। যখন অঙ্কে প্রোডাকশন ইউনিট একটা থাকবে তাহলে ওই অঙ্কে কখনো কি আন্ডার বা ওভার হতে পারবে? না। যে অঙ্কে প্রোডাকশন ইউনিট অনলি একটা, মনে করো একটা প্রতিষ্ঠান বাজেট করছে 10,000 ইউনিট উৎপাদন করবে এবং অ্যাকচুয়ালি উৎপাদনও হয়েছে 10,000, বাজেট করছে 10,000, অ্যাকচুয়ালি প্রোডাকশনও হয়েছে কত?
10,000। তাহলে বলো ওই অঙ্কে কি কোনোদিন আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বলে কিছু আছে? না না স্যার। যা বাজেট করছে যদি তাই উৎপাদন হয় তাহলে কখনোই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আসবে না। আবার অনেক অঙ্ক আছে শুধুমাত্র প্রোডাকশন একটাই দেওয়া থাকবে, হ্যাঁ, বলবো যে এই প্রতিষ্ঠানের প্রোডাকশন হচ্ছে 5,000 বা 10,000। তো যখন অঙ্কে প্রোডাকশন একটা দেওয়া থাকবে তখন ধরে নিতে হবে এটাই বাজেট ছিল, এটাই অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে, এটাই বাজেট ছিল, এটাই অ্যাকচুয়ালি উৎপাদন হয়েছে। তাহলে ওখানেও কি কখনো আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বলে কিছু থাকবে? না, থাকবে না। ওকে, তোমাদের স্পিকারগুলো মিউট রাখো, নালে ডাবল আসবে। সানাউল্লাহ স্পিকার মিউট করো। আচ্ছা, তাহলে কখন আমরা বুঝবো যে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হবে? হ্যাঁ, তাহলে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হতে হলে অবশ্যই প্রশ্নে দুইটা প্রোডাকশন ইউনিট দেওয়া থাকতে হবে। একটু করে লিখো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সবাই লিখো। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড তখনই হবে যদি প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড তখনই হবে যদি প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেয়া থাকে। যদি প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে। যথা বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন। যথা বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন। যথা বাজেটেড প্রোডাকশন। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড তখনই হবে যখন প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে। যখন প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে। যথা বাজেটেড প্রোডাকশন ও অ্যাকচুয়াল প্রোডাকশন। লেখা হয়েছে সবার? স্যার লেখা হয়েছে। জি স্যার। তাহলে কোন অঙ্কগুলোতে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হওয়ার সুযোগ আছে? বলো কোন অঙ্কে? দেওয়া থাকলে। যে প্রশ্নে দুই ধরনের প্রোডাকশন ইউনিট দেওয়া থাকবে। যে প্রশ্নে, হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি বলছি যে শুধু বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন হলেই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আসবে। এখন মনে করো কোনো একটা অঙ্কে বাজেট করছে 10,000 ইউনিট, অ্যাকচুয়ালি প্রোডাকশনও করছে 10,000 ইউনিট, অর্থাৎ প্রশ্নে বাজেটেড প্রোডাকশনও আছে 10,000, অ্যাকচুয়াল প্রোডাকশনও লেখা আছে 10,000। তাহলে ওই অঙ্কে তো বাজেট এবং অ্যাকচুয়াল দুইটাই লেখা আছে, ওই অঙ্কে কি আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হবে? হবে না। হবে না। দুইটা দেয়া থাকার পরেও কি হবে না? তাহলে কেন হয় নাই? সমান সমান। প্রোডাকশন আর বাজেটের প্রোডাকশন সেম। হ্যাঁ, তাহলে কখন হবে? শুধু বাজেট আর অ্যাকচুয়াল থাকলে হবে না, এদের মধ্যে অমিল থাকতে হবে। এদের মধ্যে কি থাকতে হবে? অমিল থাকতে হবে এদের মধ্যে, অর্থাৎ বাজেটেড প্রোডাকশনের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশনের অমিল থাকতে হবে। অমিল মানে কি রকম? হবে না স্যার? হ্যাঁ, কম বেশি আর কি। অমিল মানে কম বেশি হতে হবে। মনে করো বাজেট করছে 10,000, অ্যাকচুয়াল প্রোডাকশন লিখছে 8,000, তাহলে এটা আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? বাজেট 10,000, অ্যাকচুয়াল 8,000, আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড?
Under applied. আন্ডার গুড, আন্ডার অ্যাপ্লাইড। কত ইউনিট আন্ডার অ্যাপ্লাইড? 2000 2000 ইউনিট। ওই 2000 ইউনিটই আমরা আন্ডার অ্যাপ্লাইড হিসেবে যোগ করে দিব অঙ্কে। আর যদি এরকম থাকে বাজেট 10,000 অ্যাকচুয়াল 15,000, তাহলে আন্ডার নাকি ওভার? ওভার ওভার। কত ইউনিট ওভার হয়েছে? 5,000 ওই 5000 ইউনিট আমরা এখানে কি করব? মাইনাস করব। ঠিক আছে? যে কোনো একটা থাকবে তার মানে। হ্যাঁ, একটাই থাকে, দুটো থাকে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আবার মিউট রাখো। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার যদি মানে ওই প্রশ্নে প্রোডাকশন ইউনিট একটা থাকে হুম। আর এমনি উল্লেখ করে দেয় যে মানে আন্ডার অ্যাপ্লাইড এত, তাহলে তো মানে তখন না, এন্ট্রি করতে হবে না স্যার? কোনোদিনও এভাবে থাকে না। আন্ডার অ্যাপ্লাইড মানে স্যার ওই কখনোই দুইটাই প্রশ্নে, থাকতে হবে। হ্যাঁ, আন্ডার অ্যাপ্লাইড কখনোই কোনো প্রশ্নে সরাসরি উল্লেখ করে দেয় না। বুঝতে পারছো? ওই উল্লেখ থাকবে কি বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন। ঠিক আছে? তখন ওটা বের করতে হয় না স্যার? ইয়েস, মাস্ট ওয়ার্কিং করতে হয়। আমি দেখাবো, ওয়ার্কিং আমি করে রাখছি, তোমাদের দেখাবো। তো এবারে আসো, মাঝে মধ্যে বাজেটেড প্রোডাকশনের ভিন্ন নাম দিয়ে প্রশ্নে দেওয়া থাকে। বাজেটেড প্রোডাকশনকে ভিন্ন ভিন্ন নামে প্রশ্নে দেওয়া থাকে, এটা অনেকে ধরতে পারে না। তো আরেকটা লাইন লিখো, ওখানে লিখো বাজেটেড প্রোডাকশনের অপর নাম, বাজেটেড প্রোডাকশনের অপর নাম, বাজেটেড প্রোডাকশনের অপর নাম নরমাল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। নরমাল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশনের অপর নাম নরমাল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে মাথায় রাখবা, বাজেট যে কথা, নরমাল একই কথা, স্ট্যান্ডার্ড একই কথা। লেখা হয়েছে সবার? স্যার লেখা হয়েছে। ওকে, এবার আসি, আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এই যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আমরা নির্ধারণ করলাম। মনে করো কোনো একটা অঙ্কে দেওয়া আছে বাজেটেড প্রোডাকশন 10,000 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন 8,000 ইউনিট। তাহলে আমরা বুঝলাম যে এখানে 2,000 ইউনিট আন্ডার অ্যাপ্লাইড। 2,000 ইউনিট কি আন্ডার অ্যাপ্লাইড। তো অঙ্ক করার সময় তো আমরা ইউনিট লিখবো না। দেখো ইনকাম স্টেটমেন্টে আমাদেরকে কিসে লিখতে হয়? টাকায় লিখতে হয়। কলাম লিখছি কি? টাকার কলাম না? কি লিখছি? টাকার কলাম লিখছি কিনা? শুনতেছো আমার কথা? আমার কথা শোনা যায়? স্যার আসছে তো আসছে। হঠাৎ তোমাদের হঠাৎ জুমের অ্যাপস এ ডিসকানেক্ট হয়েছে যে কোনো কারণে। ঠিক আছে? এরকম আমাদেরও হয় স্যার। হ্যাঁ, খুব মিস করছি ভাই আপনাকে। সবাই আছে কিনা? আচ্ছা, সবাই তো আছে, শুধু আমি ছিলাম না, না? হ্যাঁ ভাই, আপনাকে অনেক মিস করছি। আপনি বেড়াইতে গেছেন 1 সেকেন্ড। আচ্ছা, দেখো তো যেটা বলছিলাম, ওকে, আমরা তো মনে করো কোনো একটা প্রতিষ্ঠানে দেওয়া আছে বাজেটেড প্রোডাকশন হচ্ছে 10,000 আর অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 8,000। যেহেতু বাজেটের তুলনায় অ্যাকচুয়াল কম, সেজন্য আমরা আন্ডার অ্যাপ্লাইড বলবো, আন্ডার অ্যাপ্লাইড 2,000 ইউনিট। এখন আমরা অঙ্ক করার সময় তো ইউনিট লিখবো না, অঙ্কে আমরা লিখবো যে টাকায়। ঠিক না? এই 2,000 ইউনিটের মূল্য কত আমাদেরকে সেটা বের করতে হবে, ঠিক কিনা? এখন কথা হচ্ছে এই 2,000 ইউনিটকে আমরা কি দিয়ে গুণ করলে টাকায় রূপান্তর হবে? এই 2,000 ইউনিটকে আমরা কি দিয়ে গুণ করলে টাকায় রূপান্তর হবে? একটু করে লিখে রাখো খাতায়। আন্ডার অ্যাপ্লাইড হোক অথবা ওভার অ্যাপ্লাইড হোক, আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে, আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে, আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে গুণ করতে হয়। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে গুণ করতে হয়।
আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে গুণ করতে হয়। বুঝছো কিনা? অর্থাৎ আন্ডার অ্যাপ্লাইড হোক বা ওভার অ্যাপ্লাইড হোক, যেটাই হোক, আমরা তাকে টাকায় রূপান্তর করতে গেলে ফিক্সড ফ্যাক্টরি রেট দিয়ে গুণ করব। ফিক্সড ফ্যাক্টরি রেট প্রশ্নে দেওয়া থাকবে, ওটা দিয়ে আমরা গুণ করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আনফেভারেবল, আন্ডার অ্যাপ্লাইড, ফেভারেবল, ওভার অ্যাপ্লাইড, এই চারটা জিনিস সব অঙ্কে থাকবে যে তা কিন্তু না। কোনো অঙ্কে থাকতে পারে, কোনো অঙ্কে নাও থাকতে পারে। যে অঙ্কে থাকবে সে অঙ্কে করব, যে অঙ্কে থাকবে না সে অঙ্কে লেখার দরকার নাই। ফ্যাক্টরি রেটটা কি দেওয়া থাকবে? অফকোর্স, হ্যাঁ, ওটা দেওয়া থাকবে, ওটা প্রশ্নে দেওয়া থাকে। তাহলে আসো আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডের বাদ দেওয়ার পর এই আলাদা করে কস্ট অফ গুডস সোল্ডের আইটেম কিন্তু তিনটা, ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং। ওগুলো ম্যান্ডেটরি, সব অঙ্কেই থাকবে। ওগুলা কোনো সব অঙ্কেই করতে হবে। কিন্তু আনফেভারেবল, আন্ডার অ্যাপ্লাইড, ফেভারেবল, ওভার অ্যাপ্লাইড, এই চারটা জিনিস সব অঙ্কে থাকে না। কোনো অঙ্কে থাকে, কোনো অঙ্কে থাকে না। যে অঙ্কে থাকবে সে অঙ্কে করব, যে অঙ্কে থাকবে না সে অঙ্কে লিখবো না। ঠিক আছে? তাহলে এই যোগ বিয়োগের কাজ করার পর যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে গ্রস মার্জিন। এরপর আসি, পরবর্তী পৃষ্ঠায় যাই। ইনকাম স্টেটমেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই। গ্রস মার্জিন থেকে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হবে। গ্রস মার্জিন থেকে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হবে। মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স এইটাকে আবার কখনো কখনো কমার্শিয়াল এক্সপেন্সও বলে। ঠিক আছে? কথা একই। যেমন কস্ট শিটের অঙ্ক করছো তোমরা, এটাকে আবার সেলিং এক্সপেন্সও বলে। ঠিক আছে? এটাকে আবার ডিস্ট্রিবিউশন এক্সপেন্সও বলে। ঠিক কিনা? কস্ট শিটের অঙ্ক দেখছো না, যেটা অ্যাডমিন, ওখানে সেলিং লেখা যায়, ওখানে মার্কেটিং লেখা যায়, ওখানে ডিস্ট্রিবিউশনও লেখা যায়, বা এগুলাকে কমার্শিয়াল এক্সপেন্সও লেখা যায়। যাই হোক, তাহলে মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সটা বাদ দিব। প্রশ্নে সর্বোচ্চ সর্বোচ্চ দুইটা খরচ থাকে মার্কেটিং এর আর অ্যাডমিন এর। একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন, আর একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন। এগুলো সরাসরি প্রশ্নে দেওয়া থাকে, তুমি জাস্ট দেখে দেখে টাকাটা বসাই দিবা। একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স, আর একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। তো মার্কেটিং এর জায়গায় কখনো কখনো ডিস্ট্রিবিউশন লিখতে পারে, কথা তো একই। মার্কেটিং যা তাই ডিস্ট্রিবিউশন বা তাই সেলিং এক্সপেন্স। ঠিক আছে? অ্যাডমিনের জায়গায়, অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গায় অফিস লিখতে পারে, অফিস যে কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ একই কথা। তাহলে একটা থাকবে ফিক্সড আর একটা থাকবে কি ভ্যারিয়েবল। দুটোটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের আনসার পেয়ে যাব নেট অপারেটিং ইনকাম। তাহলে এসির ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? এটা ছিল যে আমাদের বেসড অন অ্যাবজর্পশন কস্টিং, দ্যাট মিন্স এসির ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন ওকে, আমরা এখন পরবর্তী ইনকাম স্টেটমেন্টে চলে যাই। এটা হচ্ছে বেসড অন ডিরেক্ট কস্টিং। বেসড অন ডিরেক্ট কস্টিং। ঠিক আছে? তোমাকে অঙ্কের রিকোয়ারমেন্টে দুইটাই থাকে। একটা হচ্ছে আপনি একবার ইনকাম স্টেটমেন্ট করেন এসির মেথডে, আর একবার ইনকাম স্টেটমেন্ট করেন ডিসির মেথডে। ঠিক আছে? তো ডিসির জায়গায় অনেক সময় ভেরিয়েবল কস্টিং লিখবে। ডিরেক্ট কস্টিং যে কথা, ভেরিয়েবল কস্টিং একই কথা। ঠিক কিনা? ডিরেক্ট কস্টিং যে কথা, ভেরিয়েবল কস্টিং একই কথা। অথবা সেটাকে আবার কখনো কখনো মার্জিনাল কস্টিংও বলতে পারে, নো প্রবলেম। এজন্য একাধিক নামগুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে যেহেতু এটাও ইনকাম স্টেটমেন্ট, প্রায় একই, সামান্য একটু চেঞ্জ আছে, না হয় প্রায় একই। এসির ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট যেরকম, তার 90% ডিসির ইনকাম স্টেটমেন্ট একই রকম, শুধু সামান্য কিছু টুকটাক পার্থক্য আছে। কিরকম পার্থক্য দেখো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তবে কস্ট অফ গুডস সোল্ডের আগে এখানে একটা শব্দ অ্যাড করতে হয়। কি শব্দ অ্যাড করতে হয়? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু এই কস্টিংটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং, ডিরেক্ট কস্টিং এর অপর নামই ভেরিয়েবল কস্টিং, আমি বারবার বলতেছি, এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? তো যেহেতু ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট, সেজন্য এখানে কস্ট অফ গুডস সোল্ড এর আগে একটা ভেরিয়েবল শব্দ অ্যাড করতে হয়। এরপর আগের মতোই এসিতে যেরকম ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং ছিল, এখানেও ঠিক ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং আছে, কোনো সমস্যা নেই। এরপর ঠিক একই রকম এসিতে যেরকম আনফেভারেবল ভেরিয়েন্স যোগ করলাম, এখানে ডিসিতেও ঠিক আনফেভারেবল ভেরিয়েন্স যোগ হয়েছে। এসিতে যেরকম ফেভারেবল ভেরিয়েন্স বিয়োগ করলাম, ঠিক তেমনি ডিসিতেও ফেভারেবল ভেরিয়েন্স কি করলাম? বিয়োগ করলাম। কিন্তু আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আন্ডার অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড অনলি অ্যাবজর্পশন কস্টিং এ আসে।
কখনোই ডিরেক্ট কস্টিং এ আসে না, খাতায় লিখে রাখো। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টে আসে। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র, শুধু আর মাত্র একই কথা, শুধু শুধু লিখলেই হবে, মাত্র আর লেখার দরকার নেই। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধু অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কখনোই ডিরেক্ট কস্টিং এ আসে না। এটা ফরম্যাট অনুযায়ী বা অঙ্কের নিয়ম অনুযায়ী ডিরেক্ট কস্টিং এ কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আসবে না। ডিরেক্ট কস্টিং এ কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আসবে না। লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে, এরপর আসো। আচ্ছা, ফেভারেবল আনফেভারেবল কোথায় আসে? দুটোতেই আসে। ফেভারেবল আনফেভারেবল দুটোতেই আসে, এসিতেও আসে ডিসিতেও আসে। শুধু আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এসিতে আসে, কখনোই ডিসিতে আসে না। আচ্ছা, তাহলে যোগ বিয়োগের কাজ করার পর গ্রস কন্ট্রিবিউশন মার্জিন লিখতে হয়। খেয়াল আছে কিনা দেখো, এসিতে এই জায়গায় লিখছে কি শুধু গ্রস মার্জিন। এসিতে দেখো, এসিতে ওখানে কি লিখতে হয়? গ্রস মার্জিন। নিচের দিকে দেখো, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে এটাকে লিখতে হয় গ্রস মার্জিন। আর ডিসিতে লিখতে হয় কি? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই জন্য কখনো কখনো ডিরেক্ট কস্টিং কে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টও বলে। একটু লিখে রাখো, ডিরেক্ট কস্টিং কে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টও বলে। এরকম করেও অঙ্কের রিকোয়ারমেন্ট থাকবে, তোমাকে অঙ্কের রিকোয়ারমেন্টে বলবে যে আপনি কন্ট্রিবিউশন অ্যাপ্রোচে ইনকাম স্টেটমেন্ট করেন। তো কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ কোনটা, এসি না ডিসি? তুমি যদি না বুঝো তখন অঙ্ক আর করতে পারবে না। তো লিখে রাখো, ডিরেক্ট কস্টিং কে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টও বলে। ডিরেক্ট কস্টিং কে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টও বলে। লেখা শেষ কিনা? জি স্যার। ওকে, এবার আসি ফরম্যাট অনুযায়ী। ডিরেক্ট কস্টিং এর ফরম্যাট অনুযায়ী গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পর বাদ দিতে হয় ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। আমাকে একটু বলো যে এসির ইনকাম স্টেটমেন্টে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স এটা ছিল কিনা? ছিল স্যার। ছিল, শেষের দিকে ছিল, ঠিক না? শেষের দিকে একটা ভেরিয়েবল ছিল মার্কেটিং এন্ড অ্যাডমিন, আর একটা কি ছিল? ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিন। ফিক্স ছিল। আচ্ছা, এখানে ফিক্সড নাই। ধৈর্য ধরো, আসবে। তাহলে এখানে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সটা আগে থেকে কি করে দিতে হয়? অর্থাৎ কার মাইক্রোফোনটা এরকম করতেছে। এখানে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনটা সিঙ্গেল ভাবে বাদ যায়। কেমন? ডিরেক্ট কস্টিং এ ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কি সিঙ্গেল বাদ যায়। আর অ্যাবজর্পশন কস্টিং এ কিভাবে বাদ যায়? ভেরিয়েবলের সাথে সাথে ফিক্সডটাও লিখতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স বাদ দেওয়ার পর যে ফিগারটা পাই, উম্মে হানি হাবিবা। আর কিছু বুঝছি না স্যার, উম্মে হাবিবার মাইক্রোফোনটা স্যার বেশি ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দেওয়ার পর যে ফিগারটা পাবো তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। এখনো শেষ হয় নাই, এর পরের পৃষ্ঠা দেখো, লেস ফিক্সড এক্সপেন্স। ফরম্যাট অনুযায়ী এখানে হেডলাইন দিতে হয় ফিক্সড এক্সপেন্স বাদ দেওয়ার। আর ওখানে হেডলাইন কি ছিল? এসিতে হেডলাইন কি ছিল বলো তো? মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। এ ভেরি গুড। এসিতে হেডলাইন ছিল যে মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স। একটা ছিল ভেরিয়েবল মার্কেটিং আর একটা ছিল কি ফিক্সড মার্কেটিং এসিতে, ঠিক কি না? শেষের দিকে। আর এখানে লিখতে হয় কি ডাইরেক্ট দুটো ফিক্সড কস্ট লিখতে হয়, একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যাডমিন আর একটা হচ্ছে কি কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে দেখো, হ্যাঁ খেয়াল রাখবা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এসিতে কিন্তু ছিল না। ছিল?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে পার্থক্য, এটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ডিসি তে আসে, এসি তে আসে না। আসে না। বুঝছো কিনা দেখো। বুঝছি ভাইয়া। এই ইনফরমেশন গুলো প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, জাস্ট দেখে দেখে লিখবো। তো ফরম্যাটের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এসি তে যে সিকোয়েন্স আছে ওভাবে লিখবো, ডিসি সিকোয়েন্সে ডিসি সিকোয়েন্স অনুযায়ী লিখবো। আরো প্রশ্ন আছে ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট নিয়ে? না স্যার দুটোটা কি একসাথে থাকবে একটা প্রশ্নে? হ্যাঁ, 10 মার্কস, একটাতে 5 মার্কস করে। এসির ইনকাম স্টেটমেন্টে 5, ডিসির ইনকাম স্টেটমেন্ট 5 মিনিট 10 মিনিট লাগবে যে শুধু অঙ্কগুলো করতে। এত কিছু তো আর থাকবে না, প্রশ্ন তো আরো কম ইনফরমেশন থাকবে। মানে সবগুলো কস্ট কি একসাথে দেবে নাকি আলাদা আলাদা করে দিবে আর দুটো? না, সবগুলো কষ্ট একসাথে, ওই একই মানগুলোকে আমাকে দুদিকে সেপারেট করে লিখতে হবে। হ্যাঁ বলো। কে কি বলতে লাগে? চুপ করে ভাইয়া গেছে। এগুলো তো শুদ্ধ পরীক্ষা আসে মনে হয় ভাইয়া, শুদ্ধ আছে পরীক্ষা। আছে আছে, এখনো অতটুকু যায় নাই, ঠিক আছে? আগে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? কারো প্রশ্ন আছে কিনা? না নাই। আচ্ছা আচ্ছা, এবারে আসো। এবারে দেখো, এই যে ডিরেক্ট কস্টিং এ আমরা যে কস্ট অফ গুডস সোল্ড, এখানে একটা ওপেনিং ইনভেন্টরি লিখছি, একটা প্রোডাকশন লিখছি, একটা ক্লোজিং লিখছি, কেমন? এই ইনফরমেশন গুলো প্রশ্নে ইউনিট আকারে দেয়া থাকবে। এটা আমরা ডিরেক্ট কস্টিং এও লিখছি, আবার অ্যাবজর্পশন কস্টিং এও কিন্তু লিখছি। দেখো, ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং লিখছি কিনা? এই ইনফরমেশনটা প্রশ্নে ইউনিট আকারে থাকবে, যে প্রারম্ভিক মজুদ এত ইউনিট, প্রোডাকশন এত ইউনিট, ক্লোজিং এত ইউনিট। তো প্রশ্নে ইউনিট আকারে থাকলেও আমরা তো অঙ্কে ইউনিটই লিখবো না, ইনকাম স্টেটমেন্টে তো আমাদেরকে টাকায় লিখতে হবে। এগুলাকে কিসে লিখতে হবে? টাকায় কনভার্ট করে লিখতে হবে। এখন কথা হচ্ছে যে আমি এগুলোকে টাকায় কনভার্ট করব কিভাবে? ইউনিট গুলাকে টাকায় কনভার্ট করতে গেলে আমার একটা রেট তো লাগবে। আমার কি লাগবে? রেট লাগবে। আমাকে দেখতে হবে যে এসি তে প্রতি ইউনিট উৎপাদন করতে কত টাকা করে খরচ হতো, আবার ডিসি তে প্রতি ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হতো, অর্থাৎ ইউনিট প্রাইসটা লাগবে। আমার ইউনিট প্রাইসটা লাগবে, ঠিক আছে? ওই ইউনিট প্রাইসের ইনফরমেশন গুলো প্রশ্নে দেয়া থাকবে। তো আমাকে শুধু ওই প্রশ্নের ইনফরমেশন গুলো দিয়ে একটা ওয়ার্কিং করতে হবে। ওই ওয়ার্কিং এ আমাকে দেখাইতে হবে যে অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে, আর ডিরেক্ট কস্টিং এ পার ইউনিট উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে। তো ওই ওয়ার্কিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবা। দেখো, নোট 1, নোট 1 এ কি লিখছে দেখো, প্রোডাক্ট কস্ট অফ 1 ইউনিট প্রোডাক্ট আন্ডার ডিরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ ডিরেক্ট কস্টিং এ প্রতি ইউনিট উৎপাদন করতে কত খরচ হয়, অ্যাবজর্পশন কস্টিং এ প্রতি ইউনিট উৎপাদন করতে কত খরচ হয়। সর্বোচ্চ 4টা খরচ দেয়া থাকতে পারে, সর্বোচ্চ। কখনোই 4টার বেশি খরচ প্রশ্নে দেয়া থাকবে না, বরং আরো কম থাকবে। তাহলে প্রোডাক্ট কস্ট 4টি, একটি হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা ডিরেক্ট লেবার, একটা ভেরিয়েবল ওভারহেড, আর একটা ফিক্সড ওভারহেড। এই 4টা খরচের প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে? তো 4টা খরচের মধ্যে 4টাই অ্যাবজর্পশন কস্টিং এ বসাই দিব, তাইলে যোগ করলে অ্যাবজর্পশন কস্টিং এর টোটাল পার ইউনিট কস্ট বের হয়ে যাবে। তবে ডিরেক্ট কস্টিং এ একটা খরচ বসবে না। বলো কোনটা বসবে না? ফিক্সড ওভারহেড ফিক্সড ওভারহেড। ওই দেখো, ফিক্সড ওভারহেড পার ইউনিট ডিরেক্ট কস্টিং বরাবর স্টার চিহ্ন না দিয়ে হাইফেন দিয়ে রাখছে। হাইফেন দিয়ে রাখছি কেন? কারণ ফিক্সড ওভারহেডটা ডিরেক্ট কস্টিং এ প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করা হয় না। আবার বলতেছি, ফিক্সড ওভারহেডকে ডিরেক্ট কস্টিং এ প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করা হয় না। এটা মনে না থাকলে লিখে রাখতে পারো, ফিক্সড ওভারহেডকে ডিরেক্ট কস্টিং এ প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে এই খরচগুলো যোগ করলে, ডিরেক্ট কস্টিং এর সবগুলো যোগ করলে টোটাল পার ইউনিট কস্ট পাবো। আবার অ্যাবজর্পশন কস্টিং এর
ফিক্সড ওভারহেডকে ফিক্সড ওভারহেডকে ডিরেক্ট কস্টিং এ প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করা হয় না। লেখা হয়েছে বিবেচনা করা হয় না মানে কি? মানে ওয়ার্কিং ওয়ানে আসবে না, ডিরেক্ট কস্টিং এর জায়গায় আসবে না। শেষ। ওকে, লেখা হয়েছে সবার? আচ্ছা, এবারে আসো লেখা হয়েছে কিনা? জি স্যার। এবার দেখো নোট টু কেন প্রয়োজন, ওয়ার্কিং টু কেন প্রয়োজন। ওয়ার্কিং টুতে আমি একটা সূত্র দিছি যে ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি বের করার একটা সূত্র দিছি যে ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এখন কথা হচ্ছে আমি কেন এই সূত্রটা দিলাম বা নোট টু আমার কখন প্রয়োজন হবে। মনে রাখবা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমরা করব এই অঙ্কগুলোর ইনকাম স্টেটমেন্টে আমরা দেখছি যে সেলস, ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি এই চারটা জিনিসই ইনকাম স্টেটমেন্টে লাগে। তো দুঃখের বিষয় হচ্ছে প্রায় প্রত্যেকটা অঙ্কের প্রশ্নে এই চারটা ইনফরমেশনের মধ্যে কোনো একটা ইনফরমেশন মিসিং রাখবে। এই যে ক্লোজিং, ওপেনিং, প্রোডাকশন, সেলস এই চারটা ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট প্রায় প্রত্যেকটা অঙ্কে মিসিং রাখে। তো যেটা মিসিং রাখুক, একটা মিসিং রাখলে তারা কি করে বাকি তিনটা ইনফরমেশন দিয়ে দেয়। মনে করো কোনো একটা অঙ্কে ক্লোজিং ইউনিট দেয় নাই, তখন তোমাকে ওপেনিং, প্রোডাকশন, সেলস এই তিনটা দিয়ে দিবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি 1 মিনিট মিউট থাকি। ওকে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, দেখো স্যার স্যার প্রতিটা অঙ্কে কি মিসিং থাকে আবার একটু বলবেন? আমি বলতেছি প্রায় প্রত্যেকটা অঙ্কে
ক্লোজিং, ওপেনিং, প্রোডাকশন, সেলস, এই চারটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকতে পারে। যেটাই মিসিং থাকুক সূত্র একটাই, ক্লোজিং সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এই সূত্র দিয়ে আমরা মিসিং মানটা বের করে ফেলবো। মনে করো কোনো অঙ্কে ক্লোজিং দেওয়া নাই, তাহলে তখন ওই প্রশ্নে ওপেনিং এর মান, প্রোডাকশনের মান, সেলস এর মান দিয়ে দিবে। তাহলে এই তিনটা যোগ বিয়োগ করলে অটোমেটিক ক্লোজিং এর মান চলে আসবে। আবার মনে করো কোনো অঙ্কে দেখা যাবে প্রোডাকশনের মান দেয় নাই, তখন তোমাকে ক্লোজিং, ওপেনিং, সেলস এর মান দিয়ে দিবে। তো ওই তিনটা মান বসালে অটোমেটিক যোগ বিয়োগ করলে, ডান বাম করলে প্রোডাকশনের মান চলে আসবে। অর্থাৎ যেটাই মিসিং থাকুক না কেন এই সূত্র দিয়ে আমি মিসিংটার মান নিয়ে আসতে পারবো। বুঝছো কিনা? বুঝছো কিনা সবাই? জি স্যার। ওকে জি স্যার। ওকে, এরপরে আমি বলছিলাম যে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড এর জন্য একটা ওয়ার্কিং করতে হয়, সেই ওয়ার্কিংটাও আমি তোমাদেরকে দেখাই দিছি। দেখো, এই হচ্ছে ওয়ার্কিংটা, যদিও আমি এটা অলরেডি তোমাদেরকে বোর্ডে করে দেখাইছি যে বাজেটেড প্রোডাকশনের তুলনায় যদি বাজেটেড প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বাদ দিলে হয় আন্ডার হবে, না হয় কি হবে, ওভার হবে। কখন আন্ডার হবে আর কখন ওভার হবে সেটা তো বলে দিছি। কখন আন্ডার হয় বলো তো? যখন কম থাকে স্যার। বাজেট থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে। বাজারের থেকে অ্যাকচুয়াল কম হলে। আর কখন ওভার হবে? বেশি বাজেট হলে। থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে। গুড। এরপরে কম হোক অথবা বেশি হোক তাকে গুণ দিব কি দিয়ে? ফিক্সড ফ্যাক্টরি। ফিক্সড ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ওকে, অলরেডি লেখা আছে। এবারে আসো, এই চ্যাপ্টারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমার অঙ্কটা শুদ্ধ হয়েছে কিনা তুমি পরীক্ষার হলেই বুঝতে পারবা। অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করতে পারবা। পরীক্ষার হলেই তুমি শিওর হয়ে যেতে পারবা যে তোমার অঙ্কটা কি কারেক্ট নাকি রং। তো কিভাবে তুমি শিওর হবা? তুমি যদি পরীক্ষার হলে বুঝতে পারো তোমার অঙ্কটা সঠিক, তাহলে তোমার মধ্যে একটা মানে বেটার ফিল হবে। হ্যাঁ, আর তুমি যদি বুঝতে পারো তোমার কাছে, তুমি যদি বুঝতে পারো অঙ্কটা ভুল হয়েছে, তাহলে তুমি পুনরায় রিভিউ করতে পারবা, যে রিভিউ করে দেখতে পারবা যে কোথায় আসলে ভুলটা হলো, কেন শুদ্ধ পরীক্ষা মিলে নাই। তাহলে দেখো, এই অঙ্কে একটা শুদ্ধি পরীক্ষা আছে যেটা মাঝে মধ্যে রিকোয়ারমেন্টেও চায়, আর রিকোয়ারমেন্টে না চাইলেও তুমি এই জিনিসটা রাফ করে হলেও দেখবা। 1 বা 2 মিনিট লাগবে তোমার রাফ করতে, ঠিক আছে, শিওর হওয়ার জন্য যে আমার অঙ্কটা হয়েছে কিনা। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্টে যে কাজটা করতে হয় তা হলো যে আমরা যে দুইটা ইনকাম স্টেটমেন্ট করছি, একটা অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট আর একটা ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং কে আমরা বলছিলাম কি ভেরিয়েবল কস্টিংও বলা যায় অথবা মার্জিনাল কস্টিংও বলা যায়, ঠিক কিনা? তো এই জন্য এখানে ওই ডিরেক্ট কস্টিং এর জায়গায় মার্জিনাল কস্টিং লেখা আছে, নো প্রবলেম, কথা একই। আচ্ছা, তো ওই নেট এই তো চলে আসছে। আজকে প্রবলেমটা হচ্ছে আমার ঘর এবার মাসকাপ বসকেট আমার মাসকাপটা কত নিবি? বসকেট তুমি আগে কত দিয়ে যাও ওটা দেখো। মাসকাটকে 50,000 দিলে হবে। তোমাকে আগে কত দিয়ে বিক্রি করা যায় ওটা চিন্তা করো। স্যার এটা না করলে কি নাম্বার কাটবে? এ আছে একটা নি আর যদি তাড়াহুড়ো করে করি তখন কি হবে? এটা তো রাফ করে দেখতে বলছে যে। রিকমেন্ড চাইলে তো করতে হবে, না চাইলে তো রিকমেন্ডে দিবে যে রাফ করো না, রিকমেন্ড আসবে। স্যার যে বললো রাফ করে এটা দেখে নিতে শুদ্ধ নাকি করে আপনাকে দেখে নিতে বলছে, আর রেকমেন্ডে বলা থাকলে লিখতে হবে। ভাই ভাই স্যার বলা পর্যন্ত ওকে দেখো রিকমেন্ড দেয়া থাকলে ফরজ আর দেয়া না থাকলে না ফলস, বুঝে নাও। হইছে তো। কি কব আরে বাপ রে। কি খবর তোমাদের? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তোরা যাচ্ছে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না ভাইয়া। আমাকে দেখার দরকার নেই। ওকে, না দেখো ভাই আমি আপনাকে দেখব। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা এখন? দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে এখন। ওকে, দেখা যাচ্ছে। এখন আপনাকে দেখা যাচ্ছে। এখন দেখো যে প্রথমে আমরা দুইটা ইনকামের মধ্যে ডিফারেন্স বের করব, যে অ্যাবজর্পশন কস্টিং এ ইনকাম কত হয়েছে
সেটা লিখবো, মার্জিনাল কস্টিং বা ডিরেক্ট কস্টিং এ ইনকাম কত হয়েছে সেটাও লিখবো। মনে করো কোনো একটা অঙ্ক করার পর অ্যাবজর্পশন কস্টিং এ ইনকাম পাইলাম 20,000 টাকা, আর মার্জিনাল কস্টিং মানে ডিরেক্ট কস্টিং এ ইনকাম পাইলাম মনে করো 15,000 টাকা, তাহলে দুইটা ইনকামের মধ্যে ডিফারেন্স কত? 5,000 টাকা, ঠিক কিনা? 5,000 টাকা। এই 5,000 টাকা ডিফারেন্স, নিচেও 5,000 টাকা ডিফারেন্স আসবে, একদম শেষ লাইনে যে কথাটা লেখা আছে ডিফারেন্স, ওখানেও কিন্তু 5,000 আসবে। তো ওখানে 5,000 কিভাবে আসবে? একটা সূত্র আছে দেখো, এই যে চেঞ্জিং ইনভেন্টরি ভ্যালুর নিচে একটা সূত্র লিখছে, এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। দ্যাট মিন্স ক্লোজিং থেকে ওপেনিং বিয়োগ করতে হবে, একবার অ্যাবজর্পশন কস্টিং এ আর একবার ভেরিয়েবল কস্টিং এ। ভেরিয়েবল কস্টিং মানে কি? ডিরেক্ট কস্টিং বা মার্জিনাল কস্টিং, ঠিক কিনা? তাহলে অ্যাবজর্পশন কস্টিং ও একবার বের করতে হবে আর একবার ভেরিয়েবল কস্টিং এ বের করতে হবে। কি বের করতে হবে? ওই চেঞ্জিং ইনভেন্টরির মানটা। চেঞ্জিং ইনভেন্টরির মান হচ্ছে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিব। এন্ডিং ইনভেন্টরি মানে হ্যাঁ, opening inventory। এখন প্রশ্ন হচ্ছে আমি ক্লোজিং আর ওপেনিং এর মানগুলো কোথায় পাবো? কোথায় পাবো? ম্যাথে পাবো আমরা, ম্যাথের মধ্যে পাবো। এই যে দেখো, স্টেটমেন্টে দেওয়া থাকবে। এই যে দেখো ডিরেক্ট কস্টিং এর ইনকাম স্টেটমেন্টে ক্লোজিং আর ওপেনিং দেওয়া আছে কিনা? জি আচ্ছা, স্যার। তাহলে ক্লোজিং এর অ্যামাউন্ট থেকে ওপেনিং এর অ্যামাউন্ট কি করে দিব? বিয়োগ করব। আবার দেখো অ্যাবজর্পশন কস্টিং এ দেখো ক্লোজিং আর ওপেনিং এর মান দেওয়া আছে কিনা? ক্লোজিং মানে এন্ডিং, আছে। ওপেনিং মানে বিগিনিং, ঠিক আছে? তাহলে এই অ্যামাউন্ট গুলা বিয়োগ করে বসাই দিব, ঠিক আছে? ক্লোজিং থেকে ওপেনিং বিয়োগ করে কি করব? বসাই দিব। ওকে, তাহলে বসানোর পরে আবার যখন ডিফারেন্স বের করব তখন দেখব যে উপরের ডিফারেন্সের সাথে নিচের ডিফারেন্স মিলে গেছে। মিলে গেলে অঙ্ক কারেক্ট, না মিললে অঙ্ক ভুল। কারো প্রশ্ন আছে? তারপরেটা একটু বলবেন, অপারেটিং ইনকাম উপরের তো আমরা যে ইনকাম স্টেটমেন্ট করব যে ওখানে আনসার পাবো না, অ্যাবজর্পশন কস্টিং এ একটা ইনকাম পাবো, আনসার এই দুটো বসাই দিয়ে এটার মধ্যে বিয়োগ করব। মানে স্যার অ্যাডজাস্টিং কস্টিং এর ইনকাম আর এদিকে হচ্ছে ডাইরেক্ট কস্টিং এর Yes, ইনকাম, yes. দুটোটা যোগ বলছে কি ডিফারেন্স বিয়োগ করব যে। আচ্ছা বিয়োগ করব। হ্যাঁ ওকে, মানে স্যার অ্যাবজর্পশন থেকে মার্জিনাল কস্ট বিয়োগ হবে না স্যার? হ্যাঁ বিয়োগ হবে। তাহলে নিচেরটা বড় হলে? বড় হোক ছোট হোক কথা না, এখানে অ্যামাউন্ট যাই হবে তার সাথে নিচেরটার সাথে মিলে যাবে, অর্থাৎ উপরের ডিফারেন্সের সাথে নিচের ডিফারেন্স মিলে যাবে। যদি না মিলে স্যার না কন্টাক্ট মিললে করব, ভুল। কিভাবে বুঝবো? আবার স্যার আমি এটা স্যার হ্যাঁ স্যার আমি এটা বলিনি, আমি বলছি মানে অ্যাবজর্পশন থেকে যদি ওই ডিরেক্ট কস্ট এটা যদি বড় হলে এটা বলতেছি স্যার। তো বড় হলে মাইনাস থাকবে আর কি, তখন নিচেও মাইনাস আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন নিচেও মাইনাস আসবে। পজিটিভ আসলে দুদিকে পজিটিভ আসবে, নেগেটিভ আসলে দুদিকে নেগেটিভ আসবে। বুঝছো কিনা?